ভাইরা কি করে, কি বলে, কি আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, এই মমতাজদের মতো নর্দমার কীট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও দিতে না পারে। আপনি সেই সংস্কার না করে কাদেরকে নিবেন? আবার সেই 8 পাস মাস্তানটা যে ভোট দখল করে 45,000-এর বেশি কেন্দ্র আছে, শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে। ভাই, প্রত্যেকটা টিভি ক্যামেরা, আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে? 500, 1000? 45,000 কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে, আপনাদের 45,000 ক্যামেরা আছে, 46,000 ক্যামেরা আছে, সাংবাদিক আছে। শহরে দেখানো যাবে আর্মিরা পাহারা দিচ্ছে। সেই গ্রামের যে কেন্দ্রটা, যেখানে শহর থেকে যাইতে লাগে 2.5-3 ঘন্টা, সেইখানে কেন্দ্র তো দখল হয়ে যাবে, আর্মি থাকবে না, পুলিশের তো কোনো সাহসই নেই, পুলিশ তো ফাংশনই করে না, সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে। ভোট দিতে যাবে কে বলেন? কে ভোট দিবে? আপনাদেরকে একটা কথা জানাই। দ্বিতীয়ত, সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হয়েছে, আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেয়। এনসিপি বলছে 100 আসন করবার জন্য, এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট, মানে তাদেরকে একজন নারীকে 3টে সংসদীয় এলাকা দেয়া, এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এটার একটা ভালো দিক আছে। মানে হলো, আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায়, তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না, নিজের দলের কারো সে সেবাদাস হয়, বেশি চাটুকারিতা যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয়, সংসদে গিয়ে গান গায়। এটা তো আর হতে দেওয়া যায় না। এর মানে হলো কি, যেই সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক। কিন্তু একটা কথা এখানে, বিএনপি এটা চায় না, তারা বলে আগের মতন। এনসিপি বলে না, তাদের একসঙ্গে সরাসরি ভোট দেওয়া হোক, কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে। বিএনপি যেটা বলে সেটা তো পুরনো বন্দোবস্ত হতেই পারে না। এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন, তাহলে 300 আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় 100, তাহলে একজন নারীর এগেইনস্টে 3টা কনস্টিটিউয়েন্সি পড়বে। তাহলে বলেন তো, কোন নারীর পক্ষে নির্বাচনের সময় 3টা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব? মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কভার করতে পারে না, তাহলে নারী কিভাবে 3টা আসন সে ক্যাম্পেইন করবে? এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরো একটা জুলুম হয়ে গেল। এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই। প্রস্তাবনাটা হলো, বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে, নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার। ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের 40% পেয়েছে, জামাত 20% পেয়েছে, এনসিপি 10% পেয়েছে। এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে। তাহলে লাভ হবে দুইটা। একে হলো, তখন নারী নিজে তার একটা এজেন্সিশিপ তৈরি হবে। ও, আমি যে ভোটটা দিচ্ছি এটার একটা স্পেশাল দাম আছে, কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে। নাম্বার 1। নাম্বার 2, এই যে আমরা অনেকের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি, তারা নারীদের কাছে যায় না, নারীদেরকে গুরুত্ব দেয় না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে। ভেরি গুড। এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের, তাহলে আগামীকালকে সুরসুর করে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে। সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম। ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই, যদি, এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে। নিম্ন কক্ষে সাধারণ ভোট হবে, উচ্চ কক্ষে একটা আনুপাতিক হারে হোক, যেভাবে হোক আপনারা ঠিক করেন। তো যদি কোনো উচ্চ কক্ষ না হয়, আগের মতো 300 সংসদে ভোট হয়ে যায়, সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায়, সে আবার সাংসদ হয়ে, সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায়, তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমারে বলেন? এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা, তারা বিএনপি না শহীদ জিয়ার বিএনপি করে, না তারা খালেদা জিয়ার বিএনপি করে, তারা ভারতের বিএনপি করতে চায়। তারা ঘুরে ফিরে সেই বন্দোবস্ত করে থাকতে চায়। আপনাদেরকে একটা কথা মনে করাই যায়, আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের, আমরা ততখানি বিএনপির পক্ষে। আমাদের চেয়ে আমরা বিএনপির মাখন খাই না, না খেয়ে আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি, বিনিময়ে বিএনপি শত্রু হয়েছে কিনা দুইটা প্রমাণ করি। আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি, বিএনপি তাকে শোকজ করেছে না? এরকম অনেকগুলো ঘটনা আছে, ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা সূত্র নিয়েছে। প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব। আপনারা কি চান, প্রেসার গ্রুপ হিসেবে রাত্রিরে আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমু খাবো?
তাহলে আমরা কি সেই প্রেশার গ্রুপ? আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই নির্বাচনে ভোটার কারা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা। এখন পর্যন্ত হালনাগাদ হয় নাই। 2018 নির্বাচনে যে হালনাগাদ হয়েছে তাতে টোটাল ভোটের 18 থেকে 29 যাদের বয়স, এটা খুব মনে রাখা দরকার আমাদের। বিএনপি, জামাত ইসলামী, অপরাপর রাজনৈতিক দল, আপনাদেরকে আমরা এখন হুমকি দিব, মনে রাখবেন এই জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে। আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণরা, যাদের বয়স মূলত 18 থেকে 29 প্রধানত। বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে 18 থেকে 29 এই বয়স সীমা ভোটার হলো 3,62,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হালনাগাদ হবে সেই অনুযায়ী কাছাকাছি, একদম কনফিডেন্ট ফিগার বলছি না, ভোটারের মধ্যে 18 থেকে 29 বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হলো 3,62,00,000, মানে পুরো ভোটের 33%, মানে 3 ভাগের 1 ভাগ। আরেকটু যদি বাড়াই বলি, এখন বর্তমানে যারা সংস্কার চায়, যারা আগের পুরনো ফ্যাসিবাদ চায় না, দেখবেন এরা ম্যাক্সিমাম 40-এর নিচের বয়সের মানুষ। 40-এর উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়, তারা আগের অসততার মধ্যে ডুবে থাকতে চায়। 18 থেকে 40 বছর যারা সংস্কার চায়, এদের ভোটার সংখ্যা 7,15,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, 18 থেকে 40 যারা তরুণ এবং তরুণের পরে যুবক, যারা সংস্কার চায়, নতুন দেশ চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব চায়, ভোটার সংখ্যায় তারা 7,15,00,000, এর মানে পুরো ভোটের 55%। এবার আপনাদেরকে মনে করিয়ে দেই, লাখ লাখ মানুষ লইয়ে বিএনপি মিছিল করে, জামাত শোডাউন করে। শোনেন, আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এসে ভরে যায়, কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি জনগণ না। 18 কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে, আপনার ইলেকশন আসে না, কিছু দেখে না, এই সংবাদ সম্মেলনটা দেখে। ভোটের নির্বাচন হইলে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ হয়, জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে। আর যদি দেখে আগের মতো নির্বাচন হয়, ভোটের কপালে ঝাড়ু মাইরা অফিস করে বসে থাকবে। কেমন নির্বাচন চান? আওয়ামী লীগের মতো একটা নির্বাচন? খালি যারা বিএনপি করে, খালি যারা জামাত করে, খালি যারা ইসলামী আন্দোলন করে, আপনারা রাজনৈতিক কর্মীরাই গিয়ে ভোট দিয়ে একটা দল বানাই ফেলবেন, করেন। তাহলে এই যে 55% যাদের কথা বললাম, এরা কেউ আপনাদেরকে ভোটও দিতে যাবে না, কেন্দ্রেও যাবে না। আর যদি চান না, এই ভোট দেওয়ার জন্য প্রবাসীরা মুখেই আছে, প্রবাসীরা ভোট দিতে চায়। অনেক প্রবাসী বন্ধুরা আমাদেরকে বলেছে, দেশে ভালো ইলেকশন হলে ইলেকশনকে সেলিব্রেট করার জন্য পরিবার নিয়ে বাড়ি ফিরবে, যারা 15 বছরও বাড়ি ফিরে নাই। সেরকম উদযাপনের নির্বাচন যদি করতে চান, তাহলে এই সকল মানুষকে নিতে হবে। তাহলে কি করতে হবে? সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে হবে। পুলিশ, আর্মি, তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা, কেউ ভোট দিতে গেলে তার ভোটটা চেক করে কোন মার্কায় দিচ্ছে সেটা নিশ্চিত করতে পারবে কিনা। সুতরাং নির্বাচনের সংস্কার করতে হবে। অনেকে বলে এই বর্তমান নির্বাচন কমিশন সরাই ফেলেন। শুধু কমিশন সরাই ফেললে কিছু হবে না, আমূল পরিবর্তন করতে হবে। এই কথা বলে আপনাদেরকে শুধু মনে করাই দিলাম, যদি নির্বাচন কোন ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয়, এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি, ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করবো। মনে রাখবেন, আপনার জীবনে কোনো কিছুর প্রাপ্তির অভাব নাই। তরুণদের কাছ থেকে, শহীদদের মায়েদের কাছ থেকে, শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যায়েন না। আল্লাহর ওয়াস্তে আপনার হাতে পায়ে ধরে বিএনপির ভাইয়েরা, যেই শহীদ জিয়া বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে, যেই খালেদা জিয়া 91-তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে, সেই জিয়ার দল, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে, আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে, তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন, অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয় নাই। দায়িত্ব নিয়ে বলি, ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না, যদি বিচার না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয়,
মনে রাখেন, আগামী 3 বছর, 5 বছর বা 10 বছর সামটাইম, যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা, আহত যোদ্ধারা, এবং আমাদের মতো যাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ, যারা বিএনপিও করে না, জামাতও করে না, কোনো দল করে না, তারা খালি বাংলাদেশ করে। আর আমার আফসোস, সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে, আমাদের আফসোসের শেষ নাই। বিএনপি পায়ে ধরে বলি, জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না। আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই। বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা। সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকিত থাকতে পারে নাই, পালাইছে। আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি, আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে, স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন 14 বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায়, সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে, সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে তুলতে ইনশাআল্লাহ আমাদের 1 মিনিট চিন্তা করতে হবে না। বন্ধুরা আমার, সবাইকে বলতে চাই, যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন, নির্বাচন করেন, সাথে আছি। আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম। কেমন না, নির্বাচন কেন্দ্রে হামলা করব, সামনেও গিয়ে দাঁড়াবো না। এই যে 7,55,00,000, এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের? সর্বোচ্চ 5% যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে। 1 কোটি, তা বলতো 5 কোটি। এই 5 কোটি মানুষ ক্ষোভে, দুঃখে, অভিমানে কেউ কেন্দ্রে যাবে না। নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবেন, নিজেরা খাবেন। এই 5 কোটি মানুষ পরবর্তী বিপ্লব অভ্যুত্থানের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক 13টা দফা আছে। এই 13 দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই, মনে রাখতে চাই। এই 13টা দফা জুলাই সনদে থাকতে হবে, এটা আমরা বলছি না, মানে এটাই জুলাই সনদ হবে। এই 13 দফার নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে। যদি সে ঘোষণা আগামী 25শে জুনের মধ্যে না করে, তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব। আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইনকিলাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি। 1, 1947, 1971 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। অনেকেই 24-এর 71-কে মুখোমুখি করতে চায়, এর চেয়ে বদমাইশি আর কিছু নাই। 47 আমাদের প্রথম আজাদি, পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই। 71 আমাদের ঐতিহাসিক বিজয়, ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই। চূড়ান্ত বিজয় আমাদের 24 হয়েছে, আমরা এবার ইনশাআল্লাহ রাষ্ট্র বানাবো। 2, যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে, তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা আবার বলছি, স্থায়ীভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে। 3, ফ্যাসিবাদী আমলে সংগঠিত 2014, 2018 এবং 2024 এই 3 ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। 4, ফ্যাসিবাদী আমলের মন্ত্রী, এমপি ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। 5, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে। 6, রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংঘটিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। 7, রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে
পতিত ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে। আর ঐতিহাসিক ৩৬শে জুলাই, যেটা আগামী কয়েকদিন পরে আসছে, ৫ই আগস্ট, ঐতিহাসিক ৩৬শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, আমাদের মুক্তি ঘটে নাই। ৩৬শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। ঠিক নয়, এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। 10, সংবিধান থেকে, যেটা বর্তমান সংবিধানে অ্যাক্টিভ আছে, সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। 11, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, মত এবং লিঙ্গের ন্যায্য শরিকানা নিশ্চিত করতে হবে, যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি, আমরা বৈষম্য বিরোধী করেছি, আমরা এনসিপি করেছি, আমরা বিএনপি করেছি, আমরা জামাত করেছি। আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই, এইখান থেকে বের হয়ে আসেন। অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের 18 কোটি জনগণকে দিয়ে দেন। অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারায় লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি। 12, এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানের বর্তমানে এমন ভাষা, পিএইচডি কইরাও অনেকের অর্থ উদ্ধার করতে জান বের হয়ে যায়। এইটা জনগণের সংবিধান হয় নাই। আমেরিকার সংবিধান পড়েন, পাতলা ছোট, ট্যাক্সি ড্রাইভারও পড়তে পারে। সুতরাং যেই গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে, ভ্যানওয়ালা করেছে, সবজিওয়ালা করেছে, সেই অভ্যুত্থানের সনদ তাকেও পড়ে বুঝতে পারতে হবে। আমাদের দাবি, জুলাই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। এবং সর্বশেষ 13 নম্বর দফা, জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই 13 দফার সময় আগামী 9 দিন। যদি আগামী 25শে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি প্রজ্ঞাপন আকারে জারি করবেন, লক্ষ লক্ষ জনতাকে ডেকে সকল রাজনৈতিক দল, আমি চাই, আমরা চাই, যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে বেগম জিয়া দাঁড়ায় থাকবেন, বাংলাদেশের বেগম জিয়া, জামাতের আমির থাকবেন, শহীদদের বাবারা মায়েরা থাকবেন, শাপলা পিলখানার শহীদের সন্তানেরা থাকবেন, আমরা বাংলাদেশের মানিক মিয়া বিনোদী লক্ষ লক্ষ জনতা থাকব। সবার সামনে জুলাই সনদ ঘোষণা হবে। সকল রাজনৈতিক দল এই লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন, ওয়াদা করবেন, কোনোদিন গাদ্দারি করবেন না, রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 25শে জুন সরকারের এই তারিখ শেষ হবে। তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয়, যদি সে উদ্যোগ না নেয়, তাহলে আগামী 25শে জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি। আমাদের লাল জুলাই চলে এসেছে, রক্তের মাস চলে এসেছে। সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী 25শে জুন শাহবাগ থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি। বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ করে জুলাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কারো প্লিজ কোনো প্রশ্ন থাকলে বলবেন।